বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই। তো আমি এখন আছি পাকিস্তানের ইসলামাবাদে, আর এখন কিন্তু পাকিস্তানে আসা খুবই সহজ। বাংলাদেশিরা ফ্রি ভিসায় পাকিস্তান ভিজিট করতে পারবে, কিন্তু এখানে একটা ছোট্ট কিন্তু আছে। সেই কিন্তুটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, ভ্রমণ গল্পটা জানতে হবে। তাহলে চলুন এবার ভ্রমণ গল্পটা শুরু করি বাংলাদেশ থেকেই। সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে। এখন ভোর 5টা বাজে, আলো এখনও ফোটে নাই। এই ভ্রমণ গল্পে আমি যাচ্ছি বাংলাদেশ থেকে পাকিস্তান। সিরিয়াসলি আমি অনেক এক্সাইটেড, কারণ পাকিস্তান যাচ্ছি ভাই, তাও আবার ঈদ করার জন্য। এইটা আমার কাছে আসলে অনেক কিছু। আসো সামনে আসো। ভাই তোমারে বলছিলাম আমি ভিডিও করব। যাই হোক, সবাই আসলে অনেক এক্সাইটেড। এই মানুষগুলো আমার বেশি অনুপ্রেরণা দিছে যে ভাই আপনি যান, এরপরে যাওয়ার হইব। তো যে ব্যাপারটা নিয়ে বেশি ইনডিসিশনে ছিলাম যে যাব কি যাব না, সেটা হুটহাট প্ল্যানিং করি। তো এখন এই যে এয়ারপোর্টে যাচ্ছি, এরা সবাই আসছে বিদায় দিতে। মানে ওরা রাতে ঘুমায়ও নাই ঠিক মতো যে ভাই ভোরবেলায় যাবে। টার্মিনালে ভাইরা দোয়া করো। ওকে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপডেট জানাবো। ওকে, টাটা। সবাইকে বিদায় দিয়ে এখন এই যে যাত্রা শুরু করলাম। এখন যাচ্ছি এয়ারপোর্টে। ইমিগ্রেশন মাত্র শেষ করলাম, সময় লেগেছে 20 মিনিট। এবার ইমিগ্রেশন এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটা বলি। ফার্স্টে যখন আমি ইমিগ্রেশনে গেলাম, জিজ্ঞাসা করলো কোথায় যাবেন। আমি বললাম যে পাকিস্তান যাব। আসলে পাকিস্তান যখনই আমি বলছি, যেমন বোর্ডিং নেওয়ার সময় যখন পাকিস্তান বললাম, আর একজনকে ডেকে এনে দেখাইলো কি কি যেন ওরা চেক করলো, তারপরে কিন্তু বোর্ডিংটা দিল। ইমিগ্রেশনেও সেম, যখন আমি বললাম পাকিস্তানে যাব, শুনলো যে ফার্স্ট টাইম। আমি বললাম যে হ্যাঁ, আমার কিন্তু আগে বেশ কিছু কয়েকটা দেশ ঘোরা আছে, ওইটা নিয়ে সমস্যা নাই। এরপরে আর একটা অফিসারের কাছে উনি পাঠালেন। এবার সেই অফিসার অনেক সময় নিয়ে আমার পাসপোর্টটা কি কি যেন দেখলেন, উনি চেক করলেন আমি কোন কোন দেশে গেছি। ওনার ওখানে কিন্তু দেখাও যাচ্ছে যে আমি কোন কোন দেশে গেছি। আমাকে জিজ্ঞাসা করলো যে কোন কোন দেশে গেছেন। আমি প্রত্যেকটা দেশের নাম বললাম। পাকিস্তানে কেন যাচ্ছেন? তো আমি বললাম যে ঘোরার জন্য, পাশাপাশি ঈদটা করার জন্য, কারণ অ্যাকচুয়ালি আমার পাকিস্তানে ঈদ করারও প্ল্যান আছে এবার। তো তাকে বললাম, এরপরে সে জাস্ট একটা ওকে লিখে দিল আমার বোর্ডিং পাসের উপরে। এরপর ওইটা এসে আবার ইমিগ্রেশনে দেখাই দিলাম, তারপরে ইমিগ্রেশন দিল। এবং ইমিগ্রেশন দেওয়ার সময় এটাও বলছিল যে পাকিস্তানে কিন্তু বেশ কিছু জায়গা রেস্ট্রিক্টেড আছে, আপনি একটু দেখে শুনে ট্রাভেল করবেন। তো আমি বললাম যে হ্যাঁ, আমি ভালোভাবে এগুলো নিয়ে স্টাডি করেছি। তো এই ছিল মোটামুটি ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স, যা বলতে গেলে আমি বলবো না খারাপ, ভালোই ছিল। আর আরও একটা বিষয়, এমপক্সের সার্টিফিকেট। এটা কিছু কিছু এয়ারলাইন্স এমপক্সের সার্টিফিকেটটা চায়। সেক্ষেত্রে এয়ারপোর্টে যে স্বাস্থ্য বিভাগ আছে, আপনারা সেখান থেকে এমপক্সের সার্টিফিকেটটা নিতে পারেন। এর জন্য ফার্স্টে আপনি যেটা করতে পারেন, বোর্ডিং পাস অথবা হেল্প ডেস্কের ওখানে এসে জিজ্ঞাসা করতে পারেন যে আমি যে এয়ারলাইন্সে যাচ্ছি এদের কাছে এমপক্সের সার্টিফিকেটটা দিতে হবে কিনা। যদি বলে যে হ্যাঁ দেন, তাহলে আপনি এমপক্সটা করাই নেবেন, একদম ফ্রিতেই করানো যায় এয়ারপোর্টের মধ্যে। 7 কেজির জায়গায় এটা অলরেডি 10 কেজি হয়ে গেছে। তো ওই ভাইটা আমাকে একটু কনসিডার করছে, আমাকে উনি চিনতে পারছে যিনি বোর্ডিং পাস দিছে। তো এইটা নিয়ে যদি এখন ওভার ওয়েটের কারণে আমাকে নেক্সটে ধরা হয়, তাহলে আমার 3500-4000 টাকা আবার জরিমানা দেওয়া লাগতে পারে। এইটার ওয়েট হয়েছে 7 কেজি, আর এইটার মধ্যে আমি ল্যাপটপ নিছি, এইটার ওয়েট হয়েছে 3 কেজির একটু উপরেই গেছে। তো সব মিলে আর কি 10 কেজি এরকম একটা ওয়েট আসছে। আচ্ছা, এবার সেই কিন্তুটা বলি। পাকিস্তান এখন ফ্রি ভিসা দিচ্ছে অনেকগুলো কান্ট্রিকে, তার মধ্যে কিন্তু বাংলাদেশ আছে। তার মানে পাকিস্তানে ভিসা করতে পারবেন একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না, নিজেই করতে পারবেন ঘরে বসে। কিন্তু এখানে কিন্তুটা হচ্ছে ডিরেক্ট কোনো ফ্লাইট নেই। আমার কিন্তু এখন ফার্স্টে যেতে হবে দুবাইতে, দুবাই শারজা এয়ারপোর্ট থেকে দেন আর একটা ফ্লাইটে করে আমার যেতে হবে পাকিস্তান লাহোর। সো এই যে অন্য দেশ হয়ে ট্রানজিট নিয়ে বা অন্য দেশ থেকে ট্রাভেল করে যাওয়ার জন্য কিন্তু খরচটা অনেক বেশি পড়ে। ভিসাটা ফ্রি হলেও আমার কিন্তু এয়ার টিকিটে যাচ্ছে 1,28,000 টাকার মতো। যদিও আমি টিকিটটা করেছিলাম আরও 15 থেকে 16 দিন আগে, তবুও এই প্রাইসটা অনেক বেশি ভাই। এই টাকা দিয়ে আমি না হলেও 2টা দেশ ভালোভাবে ঘুরতে পারতাম, সেটা দিয়ে আমি পাকিস্তানে যাচ্ছি।
তো অ্যাকচুয়ালি পাকিস্তানে যাওয়ার পিছনে আরও একটা রিজন হচ্ছে পাকিস্তানে দেখলাম যে ইউটিউবে গাইডলাইন খুবই কম, যার কারণে আমার মনে হয়েছে যে পাকিস্তানে গিয়ে আমি ঘুরে ফিরে আমি এক্সপ্লোর করে অনেক ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করতে পারবো, যেগুলো পরবর্তীতে যারা পাকিস্তানে আসবেন তাদের কাজে লাগবে। দুবাই হয়ে পাকিস্তানে যাওয়ার রিজনটা বলি, আমার কাছে এই ফ্লাইটের খরচটা একটু কম মনে হয়েছে, মানে 1,28,000 টাকা, এটাই কম। এর থেকে উপরে যদি যাই দেখা যায় যে 1.5 লাখ আছে, 2 লাখও পার হয়ে গেছে ভাই, একদম নর্মাল ইকোনমি ক্লাসের সিট যেগুলো 2 লাখ টাকা প্লাস। দুবাই হয়ে যাওয়ার এই ফ্লাইটটাতে আমি একটু কম পাইছি, এয়ার অ্যারাবিয়াতে যাচ্ছি এবার। আর এমনিতে মালয়েশিয়া হয়ে যাওয়া যায়, সিঙ্গাপুর হয়ে যাওয়া যায়, থাইল্যান্ড হয়ে যাওয়া যায়, এরকম বিভিন্ন দেশ থেকে ট্রানজিট বা আপনি অন্য কোনো দেশের প্ল্যান করলে সেখান থেকেও আপনারা পাকিস্তানে ট্যুর প্ল্যানটা করতে পারেন, এভাবে আপনারা ট্রাভেল করতে পারেন। আশা করি এইটা আপনার জন্য ভালো হবে। খুব শীঘ্রই হয়তো 2-3 মাসের মধ্যে এমনও হতে পারে যে পাকিস্তানের ডিরেক্ট ফ্লাইট বাংলাদেশ থেকে চালু হয়ে যেতে পারে, যদিও এটার সঠিক কোনো ইনফরমেশান বা প্রপার ইনফরমেশান এখনও কেউই দিতে পারবে না, তবে শোনা যাচ্ছে এরকম কথা যে খুব শীঘ্রই নাকি বাংলাদেশ থেকে পাকিস্তানের ফ্লাইট চালু হবে। আগে তো এয়ারপোর্টে আসলে কিছু খাইতে 100 বার চিন্তা করা লাগতো, কিন্তু এই প্রবাসী লাউঞ্জটা হওয়ার পরে সবার সাধ্যের মধ্যেই এখানে খাবারগুলো পাওয়া যায়। তো এখন যেহেতু রমজান মাস চলে, ওনারা কিন্তু এখানে সেহেরি আইটেম, তারপরে ইফতার আইটেম এগুলো অ্যাড করে দিছে। আমি আপনাদেরকে একটু প্যাকেজটা দেখাই দিই যে এখানে প্যাকেজ 1 আছে, 2 আছে, তারপরে ইফতারি আইটেম আছে 120 টাকার মধ্যে। আর এটা কি আপু? এটা স্যার প্যাকেজ, আমাদের চিকেন প্যাকেজ একটু দেখাতে পারি? হ্যাঁ স্যার, অবশ্যই দেখতে পারেন। এই যে 170 টাকায় দেখেন এরকম প্যাকেজ তারা কিন্তু সেল করছে। তো এখন এয়ারপোর্টের মধ্যেই কিন্তু খুব রিজনেবল প্রাইসে এগুলো পাওয়া যায়, প্লাস চা কফি 15 টাকায় চা পাওয়া যায়, কফি পাওয়া যায়। আর সিঙ্গারাটা মেবি শেষ, তাই না? হ্যাঁ স্যার, সিঙ্গারাটা রোজার মধ্যে একটু স্কিপ করা হচ্ছে, কারণ রোজার মধ্যে স্যার জানি তো কাস্টমার কম, এই কারণে স্যার সিঙ্গারাটা সেল করা। সিঙ্গারা কত করে সেল করেন? 15 টাকা স্যার। এবং আমি এর আগের বার খাইছিলাম, সাইজটাও বেশ বড় আছে। 10 টাকা থেকে আমাদের 100, সর্বোচ্চ 120, আর এখন সেহরি আইটেম আমাদের 170 টাকা। আর 170 টাকার উপরে আর কোনো খাবার আমাদের এখানে নেই। বাংলাদেশ থেকে আমার ফ্লাইট টাইম হচ্ছে 9:30, আর ডিউরেশন দেখাচ্ছে 5.5 ঘন্টা, মানে এখান থেকে দুবাই পর্যন্ত যেতে আমার 5.5 ঘন্টার মতো সময় লাগবে। এটাই হচ্ছে এয়ারপোর্টে সেই জাতীয় জায়গা, এখানে দাঁড়ায় সবাই বিমানের সাথে একটা ছবি নেয়, কারণ এখানকার উইন্ডোটা একটু বড়, মানে ব্যাকগ্রাউন্ড থেকে ভালো আসে। এই যে সবাই ছবি টবি নিচ্ছে। ব্যাগগুলো নিয়ে একটু টেনশনে আছে, এখন 2 কেজির জন্য এক্সট্রা ওয়েটের চার্জ না ধরলেই হয় ভাই। 5 নাম্বার গেট মাত্র পার করলাম, আমার চেক ইন হচ্ছে 10 নাম্বার গেটে। তো এখন এই যে 10 নাম্বার গেটের দিকে যাচ্ছি। মনে মনে যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, এই যে ট্যুরের শুরুতেই একদম 7,000 টাকার টুনা খাইলাম। এই 2 কেজি ওয়েট বাড়তির জন্য, মানে 10 কেজি পর্যন্ত ওরা অ্যালাউ করে, এই 2 কেজি বাড়তির জন্য আমাকে এইখানে দিতে হবে 3500, আবার ওই পাশে দিতে হবে 3500, মানে টোটাল 7,000 টাকা। বাইরে ভাই কেমন যে লাগলো। যাই হোক, এটা আপনারাও একটু জেনে রাখেন। আমি ভাবছিলাম যে 2 কেজি হয়তো বা ওরা কনসিডার করবে, বাট এটা করা হয় নাই। ওদের একটা প্যাকেজ আছে যেটা হচ্ছে 1 থেকে 20 কেজি পর্যন্ত, এটাই আর কি লোয়েস্ট প্যাকেজ, মানে আমি এখন 20 কেজিও নিতে পারবো, মানে বাকি 18 কেজি আমার জন্য এখন ইউজলেস। আসলে সিটটা চেয়েছিলাম এক্সিট সাইডে, তো ওইটাই দিয়েছে, ম্যানেজ করে দিয়েছে। হ্যাঁ, কারণ এক্সিটের এই পাশে লেগ স্পেসটা একটু বেশি থাকে, এই যে এমার্জেন্সি এক্সিট যেটা ওই পাশে। ভাইও চাইছিলেন? হ্যাঁ আমিও চাইছিলাম, বাট হইল না। আমি টিকিটের জন্য 1 মাস লেট হয়েছে আমার। তারপর আমি যখন উইন্ডো সিট চাইছিলাম, মানে অনেক খোঁজাখুঁজি করে দেখলাম যে সিটটা দিল। লাকি। আর এয়ার অ্যারাবিয়াতে এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম ট্রাভেল করা, আর ফার্স্ট টাইমই এক্সপিরিয়েন্সটা ওই একটা বিষয় যেটা বললাম ওইটা বাদে এখন পর্যন্ত সব ঠিক আছে। বললে তো লাভ নেই, আমিও তো আসলে 10 কেজি নেওয়া যাবে, সেখানে 12 কেজি নিয়ে আসছি, নিয়ম তো মানি নাই। তবে হ্যাঁ, এটা ঠিক যে 20 কেজির জায়গায়, মানে ন্যূনতম প্যাকেজ হচ্ছে 20 কেজি, যেটা আমাকে 3500 টাকা দিয়ে নিতে হয়েছে। এটা অ্যাটলিস্ট 5 বা 10 কেজির যদি আরেকটু অল্প অ্যামাউন্টের কোনো প্যাকেজ থাকতো
তাহলে কিন্তু আমার জন্য আরো সুবিধা হতো। টেক অফের আগে এই যে আমরা যে হ্যান্ড ব্যাগগুলো নেই, ক্রস ব্যাগ, এই ব্যাগগুলোও উপরে রেখে দিল, মানে ওইটার সাথে রাখতে দিবে না। উইন্ডো সিট নিছি ঠিক আছে, বাট খুব একটা ক্লিয়ার না। এমার্জেন্সি গেটের যে নিয়মটা বললো, হ্যাঁ, যে এটা ধরে টান দিলেই হবে। এখন এটা শোনার পরে আরো টান দিতে মন চাইতেছে বেশি। দেখতে এ হচ্ছে অবস্থায় যে এটা টান দিলে কিন্তু পুরা জরিমানা। তারপরে আর একটা ব্যাপার বলি, বিহেভিয়ার। তাদের বিহেভিয়ারও মানে কেবিন ক্রু থেকে শুরু করে কেমন জানি খুব রাফলি কথা বলতেছে, এটা ঠিক না। ওয়েলকাম ফ্রম দুবাই। এখন আছি শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সব মিলিয়ে সময় লাগলো 5.5 ঘন্টা। আর আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক 6 ঘন্টা পরে। এখনও আমার গেট ওপেন হয় নাই। 6 নম্বর গেট দিয়ে চেক ইন করবো। এই পাশে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আছে, ড্যাশবোর্ডে আপডেটটা জেনে নিতে পারবেন। আর এই পাশে হচ্ছে মানি এক্সচেঞ্জ। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে খাবারের দোকান। তো এই এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় এরকম খাবারের বুথ, তারপরে মেডিসিন বুথ আছে। টাকা বা কয়েন ঢোকালে এই নিচ দিয়ে বের হয়ে আসে, এটাই হচ্ছে সিস্টেম। এয়ার অ্যারাবিয়াতে এটা ছিল আমার প্রথমবারের মতো জার্নি এক্সপিরিয়েন্স। টেক অফ করার পরে ওরা কারো হাতে কোনো কিচ্ছু রাখতে দেয় না। যেমন আমি ক্যামেরাটা যে হাতে নিয়ে ভিডিও করব, সেই সুযোগটা এবার হয়েছিল না। ক্যামেরা উপরে রাখতে হবে, আবার যাত্রা শেষে ক্যামেরা নিতে পারবো, এরকম সিস্টেম। ভিডিও করতে পারি নাই, খুবই আফসোস। এবং এরকম এক্সপিরিয়েন্স এইবারই ফার্স্ট। উইন্ডো যেটাতে বসছিলাম এত পরিমাণ নোংরা, কিচ্ছু দেখা যায় না। আর যদি ফুডের কথা বলি, ফুড ইনক্লুডেড না, ফুড আপনাকে এক্সট্রা পে করে নিতে হবে। আর বেশ ভালোই দেখলাম যে ফুডের খরচ মানে ইন্ডিগোর মতো সিস্টেম। তবে এত লম্বা একটা জার্নি দেখেন, 5.5 ঘন্টা কিন্তু কম না। অ্যাটলিস্ট পানিটা তো দেওয়া উচিত ছিল, পানি পর্যন্ত দেয়নি। যেহেতু আমার কাছে এখন সৌদির দিরহাম নাই, আমি যেটা করব কার্ডে পেমেন্ট করব। মোস্ট প্রবাবলি $2 মতো এটার বিল আসবে। এটা কাটছে 7 দিরহামের মতো। এই এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই আছে, হোয়াটসঅ্যাপে কোনো কল দেওয়া যায় না, জাস্ট টেক্সট করা যায়। এই হচ্ছে সিস্টেম দেখলাম। চার্জিং স্টেশন করা আছে, মোবাইল টোবাইল সব কিছু চার্জ দেওয়া লাগলে এখানে দিয়ে নিতে পারবেন। এই যে দেখেন সিস্টেম। এই শপে পুরোটাই শুধু চকলেট আর চকলেট। আরও একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। আপনারা ছেলেরা যারা আছেন একটু টাইট প্যান্ট পরে আসেন, কারণ চেক ইন করার সময় কিন্তু বেল্ট টেল্ট সব খোলা লাগে। তো আমার সামনে যিনি ছিল, বেল্ট যখন খুলছে প্যান্টটা লুজ ছিল, এক হাত দিয়ে ধরছে। তো দেখলাম, আমি সবই খেয়াল করতেছি, এক হাত দিয়ে ধরছে, কিন্তু পরে আবার যখন ডালাটা ধরতে গেছে আর এক হাত দিয়ে, তখন ওনার প্যান্টটা কিন্তু খুলে গেছে। আবার নিচেও কিছু পড়া ছিল না। তো বোঝেন কি একটা অবস্থা। এই ব্যাপারগুলো একটু মাথায় রেখে। তো এখান থেকে এখন যে ফ্লাইটটা ধরবো সেটাই হচ্ছে লাহোরের ফ্লাইট। সময় লাগবে 2.5 ঘন্টার মতো। চেক ইন কমপ্লিট, এখন প্লেনে উঠবো। এই যে এয়ার অ্যারাবিয়া তারাই আছে। আর আমার সাথে এই ফ্লাইটে যারা আছে সবাই তো দেখছি পাকিস্তানি, বাংলাদেশি এখানে খুব সম্ভবত আমি একাই আছি। আমার সিট নাম্বার 23B। এটা উইন্ডো সিট চাইছিলাম, বাট উইন্ডো সিট দেয় নাই। এই বিমানে আমি মনে হয় একজন বাংলাদেশি, আর সবাই দেখছি পাকিস্তানি। তো এখানে এসে পরিচয় হলো ইমরান ভাইজানের সাথে। তারপরে আরও এক ভাই আছে, সবাই এখানে পাকিস্তানি। আর এত আন্তরিক দেখেন, আমার সিটটা কিন্তু মিডিলে পড়ছিল, বাট উনি আমাকে উইন্ডো সিটটা দিয়ে দিল, উনারটা ছেড়ে, যে আপনি ভিডিও করেন, আপনার জন্য সুবিধা হবে। এখানেও সেম ওই একই ব্যাপার, ভিডিও করতে দিবে না। আর এখানে তো লেগ স্পেস বলতে গেলে আরও নাই। দেখেন এইটার অন্তত উইন্ডোটা একটু ক্লিয়ার আছে, আগেরটার মতো না। কেবিন ক্রু যদিও ঝামেলা করতেছে, ভাই বললো যে আপনি বানান, বাকিটা দেখা যাবে। मैं बुंदू भाई कहाँ जा रहा हूँ? घर जा रहा हूँ बुंदू भाई। घर कहाँ है? मंडी बाग। वो भी घर जा रहे हैं, अभी घर जा रहा है ईद की छुट्टियां मनाने। এখান থেকে লাহোর যাব, তারপরে লাহোর থেকে ইসলামাবাদ। মানে আমার জার্নিটা এবার অনেক লম্বা। যাই হোক, আগের বেলায় যে আক্ষেপটা ছিল যে দুবাই শহরটা দেখতে পারলাম না এক নজর, এই ফাঁকে দেখে নিলাম এই উইন্ডোটা ক্লিয়ার থাকাতে। এবং ভাই আমাকে সব কিছু বুঝায় বলতেছে যে ওইটা বুর্জ খলিফার মাথা দেখা যাচ্ছে। ভাই 2012 থেকে আছে
ইয়াতে দুবাইতে কাজ করে উনি অনেক লম্বা একটা সময়। আর এখানে গরম প্রচুর। এখানে খাবার অন্তত একটা দিছে ভাই, একটা কলা দিছে, খেজুর দিছে, এটা মনে হয় আজোয়া খেজুর, তারপরে জুস দিছে, আর এইটার মধ্যে আছে পাকোড়া। যাক, ভালোই হলো। শুধু পাকোড়াটা বাদে বাকি খাবার সব ঠিকঠাকই আছে। জুস এটা দিছে হচ্ছে একটা ম্যাঙ্গো জুস, এটাও ভালো আছে। তারপরে খেজুরগুলো খুবই মজার, আর কলাটাও ভালো আছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি ঘুমাচ্ছিলাম, আমি নিজেও জানি না ফাকারুল ভাই এটা অর্ডার করে দিছে। ये सिर्फ मेरे साथ नहीं ना होगा, आगे भी ऐसे ही होगा। आगे भी ऐसे ही होगा। और ये कौन कौन सा कबाब है इमरान भाई, थोड़ा बताइए। कबाब है, बोटी कबाब है, और बोटी कबाब कौन सा? ये वाला बोटी है, बोटी, और ये बीफ है, बीफ एंड चिकन, चिकन कबाब। ঢুকি নাই পাকিস্তানে, মেহমানদারি শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ। बिरयानी खा रहे हैं। পাকিস্তানের ভিসা আপনারা পাকিস্তানি নাদরা ওয়েবসাইট থেকে নিজেরাই করে নিতে পারবেন। আর এরপরেও যদি কোনো প্রবলেম ফিল করেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন। ভিসা, ভ্রমণ গাইড বা ট্যুর প্যাকেজ যে কোনো ব্যাপারে আপনার যদি কোনো পরামর্শ প্রয়োজন হয়, ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন এবং কল দিয়ে চ্যানেলের কথা ফার্স্টে বলবেন এবং দেন আপনি কি জানতে চান বা কোন সার্ভিসটা আপনার লাগবে, যেটাই হোক আপনি বলে নিতে পারবেন। স্কাই টাইমের সার্ভারে ঢুকলাম, আর মাত্র 25 মিনিট টাইম লাগবে। 403 কিলোমিটার পথ। পাকিস্তানি সময় এখন 7:35, মাত্র নামলাম। এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছে, ইমিগ্রেশনটা করব, তারপরে আপনাদেরকে এক্সপিরিয়েন্সটা জানাবো যা অ্যাকচুয়ালি এখানকার এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে, দেখা যাক। এই যে সবাই এয়ারপোর্ট থেকে নেমে এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে বাইরের সাইড। যদিও এখন রাত হয়ে গেছে, তেমন কিছু দেখাতে পারবো না। এই যে চলে আসছে আমার ব্যাগ। ইমিগ্রেশন কমপ্লিট, ব্যাগেজ ক্লেম করলাম। এখন এয়ারপোর্ট থেকে বাইরে বের হয়েছি। এই যে এই পাশটায় মোটামুটি ভিড়টির জমি আছে, ট্যাক্সির ড্রাইভার থেকে শুরু করে সব কিছু আছে। আমার যেটা আগে দরকার সেটা হচ্ছে সিম কিনতে হবে, তারপরে মানি এক্সচেঞ্জ করতে হবে, এই দুইটা কাজ আছে। ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্সটা বলি। ফার্স্টে আমাকে ইয়েস নো আই উইল ম্যানেজ ডোন্ট ওয়ারি। একটা মেয়ে অফিসার পড়ছিল, তো আমাকে ফার্স্টে পাকিস্তান যখন দেখছে যে বাংলাদেশ থেকে আসছি না, এইভাবে একটা লুক দিল। ভয় পেয়ে গেলাম যে কী ব্যাপার, কোনো অপরাধ করলাম নাকি। তারপরে বলতেছে যে পাকিস্তানে কেন আসছে, তো আমি বললাম যে অ্যাকচুয়ালি আমি ট্রাভেল পারপাসে আসছি, ট্রাভেল ব্লগ করি, দেন স্পেশালি রমদান রোজার ঈদটা করার জন্য এবার পাকিস্তানে আসছি। তো ও বলতেছে যে ফ্যামিলি রেখে এখানে আসছে। হ্যাঁ, ফ্যামিলি থেকে কে আছে শুনলো, তারপরে ওইটা দেখার পরে আর একজনকে ডাক দিয়ে বলতেছে যে বাংলাদেশ থেকে আসছে। তো সে ভাবছে যে আমার হয়তো এর আগে শুধু ইন্ডিয়ায় ট্রাভেল করা আছে, আমি হয়তো আর কোথাও যাই নাই। তো পরে বললাম যে না আমার আরও দেশ ট্রাভেল করা আছে, তুমি ভালো করে চেক করে দেখো। তো ভালো করে চেক করে দেখার পরে ও আর অন্য জায়গায় পাসপোর্টটা নিয়ে যাইতে চাইছিল, বাট ওইটা নেয় নাই। ইমিগ্রেশন সিল দিয়ে দিছে, আর সিল দিতে দিতে একটু মানে যেটারে বলে খোশ গল্প, পাকিস্তানে কোনো বন্ধু আছে কিনা। আমি বললাম যে হ্যাঁ, লাস্ট টাইম যখন থাইল্যান্ড ট্যুরে গেছিলাম, আজাদ কাশ্মীরের এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, সে ইনভাইট করছে। তো এইরকম আমার প্ল্যানিং শুনলো যে কোথায় কোথায় যাব, আমিও বললাম। তো আমি বললাম যে ও আমাকে জিজ্ঞাসা করতেছে যে হঠাৎ বাংলাদেশিরা এত পাকিস্তানে আসছে কেন। তো আমি বললাম যে কেন, বাংলাদেশিরা যে বেশি বেশি আসতেছে এটা কি তোমাদের জন্য ভালো না? তো বলতেছে যে হ্যাঁ, এটা আমাদের জন্য ভালো, বাট অনেকে এসে করে কি অবৈধভাবে অন্য দেশে চলে যায়, সেক্ষেত্রে কি বলতে চাও? আমি বললাম যে হ্যাঁ, ব্যাপারটা আসলেই খারাপ, তবে আমি ঘোরাঘুরির জন্য আসছি। আর ট্রাভেল ব্লগার পরিচয় যে দিছি, ও আমার চ্যানেল চেক করে নাই, জাস্ট জিজ্ঞাসা করছে যে কত ডলার নিয়ে আসছো, ফিজিক্যাল ডলার। আমি বললাম যে 500 আছে। তাও বললো যে এত অল্প দিয়ে তো হবে না, তুমি থাকবে অনেক দিন, তো সেক্ষেত্রে কী করবে? আমি বললাম যে কার্ডে আছে, সমস্যা নেই। কার্ডে কী পরিমাণ আছে সেটাও জানলো। তবে ভাই যেটা বুঝলাম, কারো যদি ট্রাভেল হিস্টোরি তেমন একটা ভালো না থাকে, হয়তো আরও কয়েকজন অফিসার এসে কথা বলবে, আরও জেরা করবে। ব্যাপারটা এরকম হয়ে গেছে অলরেডি। যেহেতু আমার ট্রাভেল করা আছে বেশ কয়েকটা দেশ, এই ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় নাই। এখন ফার্স্টে মানি এক্সচেঞ্জটা করব, তারপরে সিম নিব। তো এয়ারপোর্ট থেকে খানিকটা হাঁটলে এই যে ডলার ইস্ট, এই একটা মানি এক্সচেঞ্জে আছে। কাজে আমি যে 2-4টা মানি এক্সচেঞ্জ দেখে যে
কম্পেয়ার করব সেটা সুযোগ নাই। একটা মানি এক্সচেঞ্জ, একটা সিমের দোকান, এইরকম ব্যাপার এখানে। ओके फिक्स रेट हाँ ओके तो फिर $100 চেঞ্জ $100 এখান থেকে চেঞ্জ করব। আর ইমরান ভাই বললো যে উনি করাই দিচ্ছে, তাহলে আমার ওই যে পাসপোর্ট তারপরে আরও কী কী ডকুমেন্টস নিয়ে যেগুলো ফর্মালিটিস আছে ওগুলো করতে হবে না, টাইমটা কম লাগবে। ডলার এক্সচেঞ্জের কাজটা আমার জন্য একটু ইজি হলো। এই যে একটা রিসিপ্ট দিয়ে দিছে, টোটাল পাইলাম হচ্ছে 27,950 रुपये। 28 बार। हाँ ये चलेगा, ये जो टेप लगा हुआ है चलेगा, पाकिस्तान में चलेगा। ओके ओके। मोहम्मद আলী জিন্না 100 রুপি, তারপরে 500 রুপি, 1000 রুপি আছে এখানে, 5000 রুপি পর্যন্ত এখানে আছে। দেখেন $100 এখানে পেলাম হচ্ছে 27,950 রুপি। $100 ভাঙাইছি, বাকিটা আমি তো আরো অনেক জায়গাতে যাব। এই সিম আর মানি এক্সচেঞ্জ দুইটাই কিন্তু এয়ারপোর্ট এরিয়াতে। তো দেখা যাক সিমের কি কি প্যাকেজ এখানে আছে। আসসালামু আলাইকুম, सिम का चाहिए था हमें तो इंफॉर्मेशन देना पड़ता है, ट्रैवल ब्लॉगर हो। पाकिस्तानी आईडी है आपके पास? नहीं तो आप फिर बाहर जाएं, फ्रेंचाइज इनको फ्रेंचाइज पे ले जाए ना, आ जाए। इनके साथ चले जाए, फ्रेंचाइज मिलेगी सिम बाहर बंदे को नहीं मिलेगी, वो आपको मिलेगी बाहर से। মানে এখান থেকে আমি সিম নিতে পারবো না, ওরা একটা পাকিস্তানের কার্ড চাচ্ছে যেটা আমার কাছে নেই। আমি তো আর এখানকার লোকাল না, मतलब बस टर्मिनल जाने के रास्ते में मुझे सिम नहीं मिलेगा। नहीं, थोड़ा सा डिफरेंट है, वो ले जाए। वो बस टर्मिनल का नाम क्या है? डेवो बस टर्मिनल, जहाँ से इस्लामाबाद का बस छोड़ता है। ओके डेवो बस टर्मिनल मने रखें। VIP हाँ VIP बस, VIP एंड क्लीन। ओके उसका रेंट थोड़ा सा 200-300 ज़्यादा होता है, बस अच्छा होता है, खाना पीना बीच में मिलता है, पानी शानी। ओके VIP सीटें साफ़ सुथरा, पढ़ा लिखा हो। তো যারা আমার মতো লাহোরে এসে আবার ইসলামাবাদ যাবেন তারা সরাসরি চলে যাবেন এই বাস টার্মিনালে। আর অ্যাকচুয়ালি ইসলামাবাদের কিন্তু সরাসরি ফ্লাইটও আছে। আমি যে সময় এয়ার টিকিটটা করছিলাম সেই সময় আমার লাহোর নিয়েই প্ল্যান ছিল, এটা পরবর্তীতে আমি চেঞ্জ করি যে না, আমি লাহোর না থেকে ফার্স্টে ইসলামাবাদ যাব। তো এর জন্য এখন আমাকে এইটা করা লাগতেছে। ডিক্কি খোল দে না। This back, come, ओके come and come, one दोनों ही रख देता हूँ। दोनों रखो। ओके piece. मैं सामने बैठता हूँ। 2 piece। 2 পিস ইয়েস 2 পিস। বাস টার্মিনালে যেতে এখান থেকে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টার মতো, 30 কিলোমিটারের মতো আর কি ডিস্টেন্স। তো এখন বাস টার্মিনালে যাব। আর ইমরান ভাই যেমনটা বলল যে 1টা পর্যন্ত বাস চলে, আবার নেক্সট বাস সেহরির পর থেকে চলা শুরু হয়। তো আমাদের হাতে এখন পর্যাপ্ত সময় আছে। গাড়ি पे नहीं, बस में थोड़ा हमें बजट में होगा ना, इसीलिए बस में चलेंगे। पहले अगर सिम का बंदोबस्त हो जाता तो अच्छा होता मेरे लिए। सिम यहाँ से उन्होंने देना नहीं आपको ना। এই হচ্ছে ইসলামাবাদের বাস টিকিট। ওদের বাস টিকিট হচ্ছে এই সিস্টেম, তবে এখানে বাস নাম্বার দেওয়া নাই। এটা হচ্ছে ওরা অ্যানাউন্স করে দিবে টাইমের আগে। তো আমার বাসের টাইম হচ্ছে 11টা বাজে, এখনও প্রায় 1.5 ঘন্টার মতো সময় আছে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিলাম। বাস ভাড়া পড়লো হচ্ছে 2840 রুপি। এখানে একটা কাহিনী হয়েছে, আমি আপনাদের সাথে এটা শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে খুব শীঘ্রই নেক্সট এপিসোড নিয়ে হাজির হব। আর পাকিস্তান বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, অথবা স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিব এই নাম্বারে আপনারা সরাসরি কল করতে পারেন।